19 বছর পর বাবার সমাধিতে অশ্রুসিক্ত তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসা। ওসমান হাদী হত্যার বিচার দাবিতে অব্যাহত থাকবে অবরোধ। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পাবে পাঠ্য বই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পরিবর্তন। সরকার বদলের সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। দেশের সুতাকল ধ্বংসে সস্তায় সুতা রফতানি ভারতের দাবি বিজিএম এর। কম দামেও কাঁচামাল কেনার পক্ষে তৈরি পোশাক খাত। দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ। এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। শান্তি পরিকল্পনা নিয়ে হবে আলোচনা। নতুন বছরের আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্তের ইঙ্গিত। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে স্মৃতিসৌধে পৌঁছে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সই করেন পরিদর্শন বইয়ে। যাত্রাপথে অগণিত মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যান থেকে সাফারের জাতীয় স্মৃতিসৌধ, এই যাত্রায়ও পথে পথে মানুষের ঢল। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান। লাল সবুজে মোড়ানো বাস থেকে নিজেও হাত নেড়ে জবাব দেন অভিবাদনের। শুক্রবার ছুটির দিনের ঘণ্টাখানেকের পথ পাড়ি দিতে হলো 5 ঘণ্টায়। জনতার ভিড় ঠেলে রাত 10টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূর্যাস্তের পর স্মৃতিসৌধে ফুল দেওয়ার রীতি না থাকায় বিকেলেই তারেক রহমানের পক্ষে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। রাতে স্মৃতিসৌধে গিয়ে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সই করেন পরিদর্শন বইয়ে। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানের যাত্রাপথের নিরাপত্তায় এদিনও দেখা গেছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। আপনারা যারা বিকেল থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। রাত 10:30টার পর যখন স্মৃতিসৌধ থেকে বের হন তারেক রহমান, তখনও অপেক্ষায় অগণিত মানুষ। আমাদের নেতা আমাদের সামনে এসেছে, আমরা খুবই খুশি। তো নেতা আসছে, আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের মনে হচ্ছে যে ঈদের দিন এত শীতের ভিতরে এত কষ্ট করে আছি এখানে, আমাদের কোনো কষ্টই মনে হচ্ছে না। দেশটাকে সুন্দর করে শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ পরিণত করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, সুগম হবে গণতান্ত্রিক যাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে জিয়ারত করেন কবর। তার রাজসিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ঠেলে 2.25 ঘণ্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালের রিপোর্ট। এ দিনটির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। 17 বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে অশ্রুসিক্ত নয়নে বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন 19 বছর আগে, 2006 সালের 1 সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনা প্রবাহ আর দেশ ত্যাগে বাধ্য হওয়ায় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে, দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা 3টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা।
তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় 2.25 ঘন্টা। 4:33 গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। 4:54 জিয়া উদ্যান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সশরীরে দেশের মাটিতে রাজনীতির পুনরায় সূচনা হলো তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিয়াউর রহমানের ধানের শীষকে তৃণমূলে পৌঁছে দেওয়া এখন তার প্রধানতম লক্ষ্য। বিএনপি সেই পরিকল্পনায় প্রণয়ন করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জিয়া উদ্যান, ঢাকা। আজ ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সংগ্রহেরও কথা রয়েছে তার। 22 ডিসেম্বর সিএসের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আজ ভোটার ও এনআইডি সংক্রান্ত কাজ করবেন তারেক রহমান। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে বগুড়া 6 আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংযুক্ত করতে হয় জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় নথি। ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার বিকেল থেকে এখনও শাহবাগে অবস্থান করছেন তারা। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় সংগঠনটি। 12 ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ঘটনার পর থেকেই হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে। পালন করা হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। মূল আসামি ফয়সাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানান তারা। হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। ছোট মেয়েটি সে বলে, বাবা এই যে আমাদের যে হাদি ভাইকে মেরে ফেলেছে তার হত্যার বিচার হওয়া উচিত, চলো আমরা একটু যাই করে। তাই আমি মেয়েকে নিয়ে মতো এই হত্যার বিচারের দাবিতে আমি নিজেও আসছি। প্রকৃত খুনিকে হাজির না করবে, জনসম্মুখে জুলাই যোদ্ধাদের সামনে দৃশ্যমান না করবে, ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং শাহবাগ থেকে আমরা সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দিব। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, হাড়ভাঙা শীতের মধ্যেও আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির, শুধুমাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাতভর এই শাহবাগ চত্বরেই, যেটা শরীফ ওসমান হাদি চত্বর ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে, সেখানে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ ছাত্র জনতা। এই যে কয়েকদিন যাবৎ যেই প্রচণ্ড শীত পড়ে, সেই ঠান্ডার মধ্যেও আমরা দেখেছি যে সারা রাত তাদের এখানে অবস্থান ছিল। তাদের দাবি শুধু একটাই, যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে
বিশেষ করে ফয়সাল এবং তার সহযোগী, সেই সাথে ওসমান হাদিকে হত্যার পেছনে যারা ছিলেন পরিকল্পনাকারী, তাদেরকে চিহ্নিত কেন করা হচ্ছে না? সরকারের পক্ষ থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আলটিমেটাম দেওয়া হয়েছে ও সরকারকে আহ্বান করা হয়েছে, সেই সময় অতিবাহিত হয়ে গেছে। আপনারা জানেন যে 25 তারিখ পর্যন্ত তারা কিন্তু একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন সরকারকে। সেটি অতিবাহিত হয়ে যাওয়ার পরেই মূলত সর্বস্তরের মানুষ এবং ইনকিলাব মঞ্চের ডাকে কিন্তু এই শাহবাগ চত্বরে কালকেই এসে উপস্থিত হয়। তারা সারা রাতে এখানে অবস্থান করে। এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বল মুড়িয়ে কিন্তু এখানে তারা অবস্থান করছেন। এই কনকনের শীতের মধ্যে কষ্টটা অতিবাহিত করার পিছনে একটাই কারণ, ওসমান হাদিকে ধারণ করা, ওসমান হাদিকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাকে যারা তার কণ্ঠ যারা রোধ করে দিয়েছে, তাদেরকে এ রাষ্ট্র কেন বিচারের মুখোমুখি করছে না? কেন, কোন জায়গায় তাদের কোন বিচারের কোন ফাঁক ফকর দিয়ে তারা রেহাই পেয়ে যাচ্ছেন, এই বিষয়টি তারা বলছেন। আপনারা জানেন যে এই 12 তারিখে যখন ওসমান হাদি তিনি জুমার নামাজ শেষে প্রচারণা চালান, তখন তাকে সন্ত্রাসীরা গুলি করেন এবং তাদের মধ্যে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন ফয়সাল, যিনি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাও ছিলেন। এই যে দীর্ঘদিন হাদিকে র্যাকি করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে দ্রুত পালিয়ে যাওয়া, আমরা জানি ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে যে ফয়সাল ভারতে পালিয়ে গিয়েছেন। এই যে পালিয়ে যাওয়া, এর পেছনে কারা ছিলেন, কারা তাকে সহযোগিতা করেছেন এতটা সময়, কারা তাকে এই সুযোগটা করে দিলেন, ওসমান হাদির কণ্ঠকে, বিপ্লবী কণ্ঠকে কারা থামিয়ে দিতে চাইলেন, কারা ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের ব্যত্যয় ঘটাতে চাচ্ছেন, এই সকল মানুষকে চিহ্নিত করতে হবে, সকল অপরাধীকে চিহ্নিত করতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং এই অবস্থান তাদের চলবেই। তো সব মিলে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে। এবারও বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। আরও জানান, নতুন বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি প্রথমবারের মতো অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বই ছাপা হচ্ছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বইয়ে পরিবর্তনের মাধ্যমে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। প্রসন্ন আশিসের রিপোর্ট। 2009 সালে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরের বছর থেকেই 1 জানুয়ারিতে শুরু হয় বই উৎসবের রেওয়াজ। এতে নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল হতো শিক্ষার্থীদের মন। তবে গত জানুয়ারিতে বই উৎসব না হওয়ায় 1.5 দশকের সেই রীতিতে ভাটা পড়ে। এছাড়া বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি বলেও অভিযোগ ওঠে। তবে বই উৎসব না হলেও এবার বছরের প্রথম দিনেই সব স্কুলে নতুন বই পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি শিশুর বিকাশে প্রথমবারের মতো এবার অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বইও ছাপার কথা জানান তিনি। বইগুলো ছাপা হয়ে গেছে আগেই, প্রাইমারি স্কুলগুলো লেভেলে বই পৌঁছে যাচ্ছে। শিশুদের ডেভেলপমেন্টটা কীভাবে হয়, তার যদি একটা আইডিয়া থাকে, তার কাছে কি এক্সপেক্টেড, তার সঙ্গে কেমন আচরণ করা দরকার, কেমনটা করা দরকার না, সেই সব বিবেচনা করে আমরা কিন্তু একটা গাইড বই তৈরি করেছি, অভিভাবক নির্দেশিকা। বাংলাদেশের ইতিহাস প্রসঙ্গে আসছে, কিছু চেঞ্জ হয়েছে, হয়তো গল্প, কবিতা, এইসব ছোটখাটো কিছু চেঞ্জ হয়েছে। আমরা সত্যিকার অর্থে শিক্ষার গুরুত্ব বুঝি না। আমাদের তো এক ধরনের মিনিমাম ঐক্যমত্যে পৌঁছানো দরকার, যে আমরা অন্ততপক্ষে বাচ্চাদের ক্ষেত্রে তো এক্সপেরিমেন্টে যাব না। এদিকে প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। শিগগিরই 11তম গ্রেডের আওতায় আনা হবে সহকারী শিক্ষকদেরও। এছাড়া শিক্ষকদের মূল্যায়নে একটি আলাদা প্রতিষ্ঠান করার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। 14 সালে সেই সময়ের সরকার ঘোষণা করেছে যে প্রধান শিক্ষকরা হচ্ছে 2য় শ্রেণীর, বেতন একটু বাড়লো না, 3য় শ্রেণীর যে সুবিধা তারা পাইতো এগুলা কাট অফ হয়ে গেল। তারা 11 গ্রেডে ছিল, কেউ 12 গ্রেডে ছিল, আমরা সবাইকে 10ম গ্রেড দিলাম। আমরা যেন সহকারী শিক্ষকরা 11 গ্রেড পেতে পারেন, তারা এখন 13 গ্রেডে আছেন। আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি, উপযুক্ত লোকটা যেন ট্রেনিংটা পায় এবং এটা যেন ক্লাসে প্রতিফলিত হয়, এই ধরনের উদ্যোগ নিচ্ছি। এবং এটা দেখভাল করার জন্য আমরা কি করছি, আমরা আলাদা কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি। ক্লাস্টার পদ্ধতিতে দেশের 65,500 স্কুলে সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও পদ সৃষ্টি হয়েছে মাত্র 2,500। এমন অবস্থায় প্রতিবাদের মুখেই নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে জানান তিনি। সঙ্গীতের জন্য আমাদের বিদ্যালয় হচ্ছে 65,500, আর সঙ্গীতের জন্য পদ তৈরি হয়েছে মাত্র
2500, একটা ক্লাস্টারের জন্য একজন, এইভাবে হিসাব করা হয়েছিল। কিন্তু ওনারা যুক্তি দিলেন এইটা না করে বরং সবার জন্যই করা দরকার, এই জন্য হলো না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 লাখ প্রধান শিক্ষক পদের 32,000-এর বেশি শূন্য থাকলেও মামলার কারণে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। বহিরাগতদের হামলায় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট বন্ধ। ফরিদপুর জেলা স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢুকতে না দেয়ার কারণ ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ভাঙচুর। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ভারতীয় সুতার চাপে ধ্বংসের দ্বার প্রান্তে দেশের সুতা কলগুলো। প্রতিবেশী দেশটি কম দামে সুতা বিক্রি করে বাস্তবায়ন করছে স্থানীয় যোগান বন্ধের পরিকল্পনা। পরে দাম বাড়িয়ে সুদে আসলে তুলে নেবে লোকসানি হিসাব। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ এমন দাবি করলেও পোশাক শিল্প মালিকদের সাফ অবস্থান, যেখানে কাঁচামালের দাম কম পড়বে সেখান থেকেই কিনবেন তারা। এই অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত তাদের টেক্সটাইলকে, তাদের স্পিনিংকে পৃথিবীতে সর্বনিম্ন প্রাইজে সেল করার জন্য চেষ্টা করতেছে। ডাম্পিং প্রাইজে সুতা তারা এক্সপোর্ট করে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএম-এর দাবি, দেশের সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত। পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। তাদের যে কস্ট অফ প্রোডাকশন তার থেকে 8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। এর ফলে আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য, গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আর 2024 সালে ভারতীয় সুতা আমদানি বছর ব্যবধানে প্রায় 49% বেড়ে দাঁড়িয়েছিল 5,18,865 মেট্রিক টনে। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখান থেকে কাঁচামাল কিনলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন সেখান থেকেই কিনবেন তারা। গ্লোবাল বায়াররা কি করে, তারা বিভিন্ন দেশ থেকে প্রাইস নেয়, নিয়ে তাদের যে মিনিমাম প্রাইস সেটা তারা তখন দেয়। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে, কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না, কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, দুই দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। রোড ট্যাব, ব্যাট, ক্যাপিটাল সাবসিডি, বেতনের সাবসিডি, বিভিন্ন নামে 10 থেকে 12% তারা সাবসিডি দেয়। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার। বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রিটা নষ্ট না হয়। আজকে বাংলাদেশের স্পিনিং শিল্প যদি বন্ধ হয়ে যায়, দেখবেন আর 2 বছর পরে বাংলাদেশের গার্মেন্টসও বন্ধ হয়ে যাবে। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমদানি বাধাগ্রস্ত করে না করে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের উৎপাদকরা কিভাবে আরো প্রতিযোগিতা সক্ষমতার সাথে তারা উৎপাদন করতে পারেন। যদি ওখানে সাবসিডি দেওয়া হয়, যে সাবসিডিটা WTO নিয়ম লঙ্ঘন করে, তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। সক্ষমতা অর্জন করতে হবে, আপনি কম্পিটিটিভনেস আনতে হবে এই গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচনে অংশ নেবেন ধানের শীষ প্রতীক নিয়ে। শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জানান, নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ 4 আসনে লড়বেন রাশেদ খান, আর পটুয়াখালী 3 আসন থেকে দলীয় প্রতীক ট্রাক নিয়ে ভোট করবেন নুরুল হক নূর। এর আগে গত বুধবার আসন দুটি গণ অধিকার পরিষদকে ছেড়ে দেয় বিএনপি। এদিকে ঢাকা 15 আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার জমজমাট লড়াইয়ের আভাস। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সামনে আছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ভোটের মাঠে আছে এনসিপি সহ একাধিক দল। নাগরিক ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সব দলের প্রার্থী। রতন মজুমদারের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দখল হয়েছে ফুটপাত, ভাঙা রাস্তায়
চলাফেরা দায়। এই ভোগান্তি দিয়েই দিন শুরু হয় রাজধানীর মিরপুর কাফরুল এলাকার বাসিন্দাদের। হালকা কিংবা মাঝারি বৃষ্টিতেই জলমগ্ন মিরপুর যেন এই নগরীর চিরচেনা রূপ। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তাই দৈনন্দিন ভোগান্তি থেকে মুক্তির বিষয়টি সবচেয়ে বড় হয়ে উঠছে ঢাকা 15 আসনের ভোটারদের কাছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4, 13, 14 ও 16 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই সংসদীয় আসন। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা 15 আসনে মোট ভোটার 3,53,324 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,81,284 জন এবং নারী ভোটার 1,72,040 জন। ভোটারদের প্রশ্ন, এবারও কি প্রচারণার আড়ালেই চাপা পড়বে এই এলাকার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ? বৃষ্টি হলেই আডু সমান পানি হয় মিরপুরে। গভীর রাতে এখানে মাদক, সন্ত্রাস এগুলোর আনাগোনা খুব বেশি। ফুটপাত আমরা ইউজ করতে পারি না। গ্যাস তো থাকেই না শীতের সিজনে। জনপ্রতিনিধি বদলেছে প্রতিশ্রুতিও, তবে কাঙ্ক্ষিত নাগরিক সেবা এখনো অধরাই, এমন অভিযোগ স্থানীয়দের। গ্যাস ও পানির সংকট, ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা আর বড় কোনো সরকারি হাসপাতাল না থাকায় জরুরি চিকিৎসা নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয় বলে জানান তারা। হসপিটাল এখানে নাই, প্রতিটি মানুষ তার চিকিৎসার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে যেতে হয়। আমরা এরকম জনপ্রতিনিধি চাই যারা দুঃখে সুখে এবং মানুষের যেই অধিকার এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যাদের কাছে গিয়ে আমরা আমাদের যে প্রবলেমগুলো, ইস্যুগুলো আমরা তুলে ধরতে পারি। যেই আসুক আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি দূর করতে হবে এবং হিংসাত্ম মনোভাব দূর করতে হবে। জনগণ কি চায় সেটা আপনি আগে বোঝার চেষ্টা করেন। যদি সেটা হয় তাহলে আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকব। এরই মধ্যে ঢাকা 15 আসনের অলিগলিতে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। প্রার্থীদের প্রচারণা আর নানা প্রতিশ্রুতিতে সরগরম চারপাশ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত ও এনসিপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীও। ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দলীয় কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন তিনি। জামায়াত আমিরের নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি জানান, জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জনবান্ধব ইস্তেহার বাস্তবায়নে কাজ করবেন ডাক্তার শফিকুর রহমান। মানুষ যদি তাদের সেবক বা সেবা করার সুযোগ দেয়, আমরা সেবক হিসেবেই মানুষ সেবা করতে চাই। আমাদের কাছে গিয়ে আপনার দাবি পেশ করার দরকার নেই, আমরাই আপনাদের কাছে এসে আমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই আসনে জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলোচিত যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি। যাকে আমরা আমাদের সমস্যা কতটা গিয়ে কাছাকাছি বলতে পারবো, সেই মানুষটাকে ঢাকা 15 আসন মানুষ বেছে নেবে। একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কাউকে খাটো করে দেখার কিছু নেই। আমি আমার চেষ্টা করব, উনিও আমার চেষ্টা করবে। ভোট দিবে জনগণ যে রায় দেবে সবাইকে মেনে নিতে হবে। তবে আশাবাদী ইনশাআল্লাহ ঢাকা 15 আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে। পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টিও। ঢাকা 15 আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন মেজর অবসরপ্রাপ্ত আলমগীর ফেরদৌস। তরুণ সমাজের উন্নয়নকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি তার। কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট ছেলেরাই তো ফুটপাতে বসে আছে, গেঞ্জি বিক্রি করতেছে। মেধার কি অপচয়! যদি এইখানে যত লোকজন আছে সবাইকে যদি আপনি এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে পারেন, তাহলে তো আপনার ফুটপাত দখল কেন? আপনার ফুটপাতে একটা ছেলে পাবেন না হাঁটতেছে। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত এই আসনে বড় কোনো অভিযোগ না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন প্রার্থীরা। আর শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা ভোটারদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে খুলনায় ব্যস্ত সময় পার করছেন 6টি আসনের প্রার্থী। কর্মসংস্থানের ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও উপকূলের ঝুঁকি নিরসন চান ভোটাররা। সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের রোড ম্যাপও চান তারা। নাগরিক প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন সব দলের প্রার্থী। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত এগিয়ে আসছে, খুলনায় বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে আশার বাণী শোনাচ্ছেন প্রার্থী ও কর্মীরা। তবে 20 লাখ ভোটারের এই জেলার বাসিন্দারা প্রতিশ্রুতির রাজনীতি নয়, চাইছেন বাস্তবায়নের দৃঢ় নিশ্চয়তা। নারীদের যে অধিকার বা যে শোষণ থেকে তারা মুক্তি পাবে, সেটা কিন্তু হয়নি। স্বচ্ছতা, জবাবদিহিতা
নিশ্চিত করতে পারলে সেটা সুশাসন থাকতেই হবে। এই তিনটা বিষয়কে আমি আইডেন্টিফাই করবো যে আমাদের দুর্নীতিকে দূর করার জন্য। দেশের দক্ষিণের জনপদ খুলনা, উপকূলীয় এই জেলার বাসিন্দারা প্রকৃতির সঙ্গে লড়ছে যুগের পর যুগ। সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মসংস্থানের অভাব, পর্যটন শিল্পে কাঙ্ক্ষিত বিকাশ না হওয়া সব বিভিন্ন কারণে 54 বছরেও কাটেনি এই জনপদে দুর্ভোগের গেলানি। জমি নাই, ছেলে মেয়ে নিয়ে, গরু বাছুর নিয়ে দূর একটা আছে যা, এই নিয়ে সবসময় আতঙ্কের ভিতরে তাই। পানি নিয়ে এই জায়গায় অনেক সমস্যা। এই একটা টিউবওয়েল ব্যবহার করি আমরা, নাহলে 120 ঘর। রাস্তার বর্তমান যে সিচুয়েশন, এই রোডে গাড়ি চলার মতো কোনো অবস্থা নেই। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনার বিভিন্ন আসনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক কর্মসূচিতে। বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপির প্রার্থীরা বৈঠক, পথসভা, গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। এরই মধ্যে অধিকাংশ প্রার্থী সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। সব সংকট সামনে রেখে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি যে যাত্রা করবে সেখানে আমাদের অংশগ্রহণ থাকবে। আঞ্চলিক উন্নয়নের জন্য এইগুলোকে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। এই জলাবদ্ধতা এবং উপকূলের বেড়িবাঁধ ভাঙন ঠেকাবার জন্য, ভাঙল কবলিত জনগণের দুর্ভোগ দূর করার জন্য আমরা সেই মহাপরিকল্পনা গ্রহণ করব। নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে আমরা জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করব। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় বলছে, জেলার 6টি আসনে মোট ভোটার সংখ্যা 20,78,253 জন, নতুন ভোটার 78,372 জন, পুরুষ ভোটার 10,33,851 আর নারী ভোটার 10,44,375 জন। প্রার্থীদের কাছে বিভিন্ন প্রত্যাশার পাশাপাশি উপকূলীয় এই জেলার বাসিন্দাদের প্রধান দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা। তবে দিন দিন উত্তপ্ত হয়ে ওঠা এই নগরে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে তার প্রভাব পড়তে পারে পুরো নির্বাচনী প্রক্রিয়ায়, এমন আশঙ্কার কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ধানের রাজধানী নওগাঁ, বছরে উৎপাদন হয় প্রায় 28 লাখ টন। দেশের অন্যতম শীর্ষ আম উৎপাদনকারী জেলাও নওগাঁ। কৃষিতে এগিয়ে থাকলেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন, তাই প্রতি বছর দীর্ঘ হচ্ছে শিক্ষিত বেকারের তালিকা। 4 লেন প্রকল্প 1 দশক ধরে আটকে থাকায় শহরে তৈরি হয়েছে অচল অবস্থা। পর্যটন খাত দারুণ সুযোগ থাকলেও তা কাজে লাগানো যায়নি। গবেষকরা বলছেন, টেকসই উন্নয়নে এগিয়ে নিতে এখনই প্রয়োজন কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নওগাঁর সংকট ও সম্ভাবনা সে গল্প তুলে ধরেছেন এমআর রকি, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের ঢেউ, কৃষি সমৃদ্ধির নাম নওগাঁ। দেশের খাদ্য ভাণ্ডার হিসাবেও পরিচিত এ জেলা। ধানের পাশাপাশি আম চাষেও সাফল্য আজ নওগাঁকে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি। রপ্তানি হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশের শীর্ষ চাল সরবরাহকারী এই জেলার মানুষের প্রধান পেশা কৃষি। 23 লাখ ভোটারের এই জেলায় প্রতিনিয়তই শোনা যায় বঞ্চনার দীর্ঘশ্বাস। ধান, আম উৎপাদনে নতুন দুয়ার খুললেও নেই গবেষণা কেন্দ্র বা মান উন্নয়নের বিশেষ ল্যাব। এছাড়া বছরে প্রায় 90,000 টন মাছ উৎপাদন এবং 8 লাখ গবাদি পশু বাণিজ্যিকভাবে লালন পালন করা হয় এখানে। তবুও কৃষির এই সমৃদ্ধি পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কৃষি ভিত্তিক কোনো উল্লেখযোগ্য শিল্প। 3,000 টাকা বিঘা কাটা, কিভাবে দাম উঠছে? এই ধান নিম্নত 1500 টাকা মন বিক্রি করতে হবে। মেধার ভিত্তিতে, ঘুষের দাবিতে, মামা খালুর দাবিতে চাকরি নয়, মেধার ভিত্তিতে যেন চাকরি বাকরি বা আমাদের বেকারত্ব দূর হয়। যানজট মুক্ত নওগাঁ শহর এবং পরিচ্ছন্ন শহর আমরা প্রত্যাশা করি। গ্যাস সংযোগ না থাকায় বাড়তি উৎপাদন ব্যয় সামলাতে না পেরে ছোট ছোট কলকারখানাগুলো মাথা তুলতে পারছে না। নানা সংকটে বন্ধ হয়ে গেছে ধান চাল কেন্দ্রিক শত শত মিল চাতাল। নওগাঁ তো ইজিলি একটা অর্থনৈতিক অঞ্চল হতে পারে, কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল হতে পারে। তো এই নওগাঁ শহরে যদি একটি খাদ্য প্রসেসিং জোন তৈরি করা যায়, এই ধরনের উদ্যোগ নওগাঁর এই সম্ভাবনাময় নওগাঁকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নওগাঁয় মেডিকেল কলেজ অনুমোদন পেলেও পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠেনি এখনো। দীর্ঘদিন ধরে বরাদ্দ বৈষম্যের শিকার এই জেলা সমঅধিকার ও সম উন্নয়নের দাবিতে আন্দোলন হলেও বাস্তবায়ন হয়নি বড় কোনো প্রকল্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 6টি আসনে যোগ্য নেতৃত্ব উঠে এলে সঠিক পরিকল্পনায় টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে নওগাঁ, এমন প্রত্যাশা জেলাবাসী। শহরের মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, সেই রাস্তাটা এত সংকীর্ণ, এই রাস্তাটা 4 লেন হওয়ার কথা বিগত আমরা 30-40 বছর থেকে শুনছি, অথচ এটা বাস্তবে রূপ এখনো কেউ দিতে পারে নাই। জেলায় রয়েছে পর্যটনের অকল্পনীয় সম্ভাবনা।
এশিয়ার বৃহত্তম মঠ, পাহাড়পুর বৌদ্ধবিহার, সুলতানি আমলের কুসুম্বা মসজিদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কাচারি বাড়ি আর দিগন্তজোড়া সারি সারি তালবন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। EDF Aluminium. Redefine possibilities. কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 13টি দান সিন্দুক খোলা শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাব তার কাছে। নূর, বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারিগরি টাকা। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের একটি চিরচেনা দৃশ্য, যেটি দেখা যায় 3 থেকে 4 মাস পর পর। প্রতি 3 থেকে 4 মাস পর পর এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। আর প্রতিবারের মতো এবার আজকে সকাল 6:45টার দিকে এই দান সিন্দুক খোলার কাজ শুরু হয়। আপনি জানেন যে এই মসজিদের যে দান সিন্দুক 13টি লোহার বড় বড় দান সিন্দুক আছে এবং 6:45টায় এই প্রথম সিন্দুক কাজ খোলার কাজ শুরু হয়। আর এখন এই পর্যায়ে আমরা যে পর্যায়ে আছি আর 2টি সিন্দুক বাকি আছে, অর্থাৎ 11টি সিন্দুকের খোলার কাজ শুরু হয়েছে এবং এইসব সিন্দুক থেকে টাকা বের করে প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 31 বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং কিশোরগঞ্জের যে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই পাগলা মসজিদের দান বাক্স খোলার কাজ। আর আজকে যদি আমি বলি, গত 30 আগস্ট এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল এবং আজকে এই যে প্রায় 3 মাস 27 দিন পরে এই দান বাক্সগুলো খোলা হয়েছে এবং টাকা এই প্লাস্টিকের বস্তা ভর্তি করা হয়েছে এবং এই টাকাগুলো যখন প্লাস্টিকের বস্তা ভরা শেষ হবে আর 2টি সিন্দুকের কাজ শেষ আছে, টাকা খোলা শেষ হওয়ার পরেই এইসব টাকা নিয়ে যাওয়া হবে মসজিদের 2য় তলায় এবং এই প্রায় 400 মানুষ দিনভর এই টাকা গণনার কাজ শুরু করবে। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনার আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাব নিশানের কাছে। নিশান, একদিকে হিমেল হাওয়া, অন্যদিকে কুয়াশা ও তীব্র শীত। ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে এই শীত এবং ঢাকার এই মুহূর্তে তাপমাত্রা মাপা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসে এবং এই ভোরের নাগাদ কিন্তু দেখা গিয়েছে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে এবং এটা আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 4-5 দিন এরকম তীব্র শীত এবং কুয়াশা থাকবে এবং এই কুয়াশা এবং তীব্র শীতে জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং কারওয়ান বাজারে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু নানা রকম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তীব্র শীতে খুবই জবুথবু অবস্থায় আছেন এবং এই তীব্র শীতের যে কারণ আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি সেটি হলো যে উপমহাদেশীয় উচ্চ বলয়ের কারণে মূলত এই বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে এবং মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় মূলত এই তীব্র শীত এবং কুয়াশা দেখা যাচ্ছে এবং এই তীব্র শীত এবং কুয়াশার আপডেট নিয়ে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এটি আসলে আগামী 4-5 দিন অব্যাহত থাকবে এবং এই 4-5 দিন অব্যাহত থাকার কারণে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে তাপমাত্রা অনেকাংশেই কমে আসবে এবং এই বছরের যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছিল সেটা হলো যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা শহরে কিন্তু এখন পর্যন্ত এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং এই তীব্র তাপমাত্রায় যে জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা সেটি কিন্তু আমরা কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং এতে কিন্তু বিভিন্ন রকম শীতকালীন যে অসুখ বিসুখ সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তবে আমাদের ঠাকুরগাঁয়ে আমাদের যে প্রতিনিধি বকুল সেখানকার যে শীতের অবস্থা সেটি জানাবেন। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে দিন দিন শীতের যে তীব্রতা সেই তীব্রতা
খুব বেশি পড়েছে এবং সেটি বিরাজ করছে। আমরা লক্ষ্য করেছি এই শীতের তীব্রতার কারণে ঠাকুরগাঁও জেলার যে স্বাস্থ্যসেবার যে হাসপাতালগুলো রয়েছে এই হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি উপচে পড়া ভিড় রোগীদের আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যে হাসপাতালের শিশু ওয়ার্ড রয়েছে এখানে সবচেয়ে বেশি শিশুরা ভর্তি হচ্ছে নানা রোগে আক্রান্ত হয়ে। আমরা খবর নিয়েছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে যেই রোগীর চাপ সেই রোগীর চাপ অনুযায়ী আমরা খবর নিয়েছিলাম। তারা যারা দায়িত্বরতরা আছে তারা আমাকে জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় এখন পর্যন্ত ভর্তি আছে 162 জন এবং ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়েছে অনেকে। তার মধ্যে ডায়রিয়া আক্রান্ত রয়েছে 24 জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত রয়েছে 22 জন। এই যে মানে সেবা প্রত্যাশীরা যারা গ্রাম অঞ্চল থেকে যারা দরিদ্র মানুষরা আসছেন এই হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই উপচে পড়া রোগীর কারণে এবং শিশুর যে রোগাক্রান্ত শিশুরা রয়েছে সেই রোগাক্রান্ত শিশুদের যেই সেবা প্রত্যাশীরা আসছেন এই হাসপাতালে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। এটিও অভিযোগ করছেন রোগীর স্বজনরা। তারা বলছে যে শিশুরা যখন হাসপাতালে নিয়ে আসছে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত সহ শীত জনিত নানা রোগে যে আক্রান্ত হচ্ছে আনার পরে শিশুদেরকে যে ইনজেকশন দেবে সেই ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে তাদের যেই সেই ভ্যান খুঁজে নাকি পাচ্ছে না এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ যারা এই হাসপাতালটিতে শিশু ওয়ার্ডের যারা দায়িত্বরতরা আছেন তারা সেইভাবে পারদর্শী না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। সেই কারণে শিশুদেরকে হাসপাতাল থেকে বের করে আবার ক্লিনিকে নিয়ে গিয়ে তারা সেখানে ইনজেকশন দিচ্ছেন এমনটি কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি সেখানকার যেই অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা পরিবেশ সেটিও কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন। আমরা সব মিলিয়ে বলতে পারি যে ঠাকুরগাঁও জেলার যে স্বাস্থ্যসেবা হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতালগুলোতে উপচে পড়া রোগীদের ভিড় হচ্ছে এই শীতের সময়ে, কারণ নানা রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে কাঙ্ক্ষিত যেই সেবা সেই সেবা পাচ্ছে না অতিরিক্ত রোগীর চাপের কারণে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। জেলা স্কুলের 185তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্যান্ড তারকা জেমসের কনসার্ট। আয়োজকরা জানান 2 দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত 10টার দিকে সঙ্গীত পরিবেশনের কথা ছিল জেমসের। এই খবর পেয়ে দূর দূরান্ত থেকে অনুষ্ঠান স্থলে আসেন অনেকে। তবে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত না থাকায় বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া হয়। আর এতে ক্ষিপ্ত হয় বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন বহিরাগতরা। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর, ছোড়াছুরি, মারধর এবং চেয়ার ভাঙচুর চালায় তারা। পরে শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা তাদেরকে ধাওয়া দিলে সরে যায় বহিরাগতরা। নিরাপত্তা বিবেচনায় অনুষ্ঠানের শেষ অংশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস। টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় পার্বত্য এলাকায়। প্রতিটি স্পটে ঘুরে বেড়াচ্ছেন তারা। জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। এমনকি শতভাগ বুকিং চলছে হোটেল মোটেল রিসোর্টগুলোতে। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিস্তারিত রিপোর্টে। পাহাড়, হ্রদ সব জায়গায় দর্শনার্থীদের ভিড়। কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড করছেন। রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা, মায়াবী দ্বীপ, বার্গি, আসামবস্তি সড়কসহ সব স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড়। উপভোগ করছেন সবুজ পাহাড় আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। কেউ বা করছেন কায়াকিং। ঝুলন্ত ব্রিজ দেখলাম, পাহাড় দেখতেছি, এই লেকের স্বচ্ছ জল দেখে মুগ্ধ হয়েছি। একই অবস্থা বান্দরবনের। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিলেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তুমাতঙ্গী সহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। দাম আমাদের কাছে রাখছে, আমরা সেটাই দিচ্ছি, কিন্তু সেই হিসেবে আমরা খাবারগুলো পাচ্ছি না। হোটেলগুলোর ভাড়া খুবই বেশি মনে হচ্ছে। ছুটির সময় পাহাড়ে চলে আসে অথবা সমুদ্রে। টানা সরকারি ছুটিতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লাভের আশা তাদের। অনেক টুরিস্ট আমাদেরকে বুকিং এর জন্য ফোন দিয়েছেন, কিন্তু আমরা ব্যবস্থা না থাকার কারণে বুকিং নিতে পারি নাই। আমরা এই মাসে সর্বোচ্চ আশানুরূপ আমরা পর্যটক পেয়েছি এবং এতে আমরা সন্তুষ্ট। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিভিন্ন স্পটে যেন টুরিস্টরা যাতায়াতে কোনো ধরনের সমস্যা বোধ না করে, এই জন্য আমাদের পেট্রোল টিমগুলা সতর্ক অবস্থানে আছে। হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের অভিযোগ পাই তবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা জরিমানা করতে পারি।
পর্যটকদের এমন চাপ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানায় পর্যটন কর্পোরেশন। মিরন আহমেদ, সময় সংবাদ। 3 মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন। এলাকাবাসী জানান, প্রতি বছর 2টি নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সম্প্রতি চেঙ্গি নদী খননে নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের জুলাইয়ে খাগড়াছড়িতে শুরু হয় চেঙ্গি ও মাইনী নদীর খনন। তবে অক্টোবর থেকে বন্ধ করে দেয়া হয় নদী দুটির খনন কাজ। এলাকাবাসী জানান, প্রতি বছর 2 নদীর ভাঙনে অনেক পরিবার সর্বশান্ত হয়। নদীর নাব্য বাড়লে ভাঙন বন্ধ হতো, তবে কোনো কারণ ছাড়াই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। খালটা কাটলে তো এলাকার মানুষের উপকার হইতো। যদি খালটা খনন হইতো, সামগ্রিকভাবে এইসব চলাচল, মাছ ধরা, বিভিন্ন জেলেদের সবার একটু উপকার হইতো। কি কারণে বন্ধ হয়ে গেল জানি না। তো এখন যদি কাজটা হইতো আমাদের জন্য অনেক ভালো হইতো। এই নিয়ে কথা বলার জন্য মাইনী নদী খনন কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সম্প্রতি চেঙ্গি নদী খননে নতুন করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কাজ করতে যখন পারে নাই, তখন আমরা উপরের নির্দেশে কাজ বাতিলের ব্যবস্থা গ্রহণ করেছিলাম। তারপরে একটা কাজ তো বাতিল করাই হয়েছে, সেখানে আমরা নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করতে হবে। 25 কিলোমিটার চেঙ্গি নদী ও 33 কিলোমিটার মাইনী নদীর খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের 31 ডিসেম্বর। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং কিয়েভের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় 2 প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় 90% সম্পন্ন। শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান, হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তাদের দাবি, স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীরে আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা 2 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। IDF এর দাবি, তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জানিয়ে দেব আর একবার, উনিশ বছর পর বাবার সমাধিতে অশ্রুসিক্ত তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। আজ ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে অব্যাহত থাকবে অবরোধ। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, যান চলাচল বন্ধ, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এবং বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পাবে পাঠ্য বই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পরিবর্তন। সরকার বদলের সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।